প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সমাস নিয়ে বিভিন্ন পর্যায়ে নিয়ে আলোচনা করছিলাম। সমাসের ইতিপূর্বে আমাদের দুটো ক্লাস শেষ হয়ে গেছে। তো আজকে আমরা সমাসের বিভিন্ন পরিভাষা আলোচনা করব। এই পরিভাষাগুলো না শিখলে সমাসের পরবর্তী পর্যায়গুলো কিছু বোঝা যাবে না। সেই জন্য আমরা পরিভাষাগুলো নিয়ে একটু আজকে শিখে নেব, ঠিক আছে? তো আজকে কি করবো বললাম, সমাস সংক্রান্ত পরিভাষা। এই সমাস সংক্রান্ত পরিভাষা কি 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 পরিভাষা আমাদের শিখতে হবে? এক নম্বরে দেখো, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। বা সমাসবদ্ধ পদ কাকে বলে এটা আগে জানতে হবে। ঠিক আছে, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে? দেখো, যে পদগুলি মিলিত হয়ে সমাস গঠন করে, যে পদগুলি মিলিত হয়ে সমাস গঠন করে, অর্থাৎ মিলিত হয়ে যে পদটা গঠন করছে, অর্থাৎ সমাসটাই হলো সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। যেমন ধরো, আমি বললাম এখানে রাতে কানা সমান সমান রাত কানা। এই যে রাত কানা, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, বোঝা গেছে? তাহলে এই রাতে এবং কানা দুটো পদ একত্রিত হয়ে যে নতুন পদটা গঠিত হয়েছে তাকে বলা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। ক্লিয়ার? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলবো? অর্থাৎ দুই বা তার বেশি পদ একত্রে মিলিত হয়ে যে নতুন পদ গঠিত হয় তাকেই বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তোমার কারণে মনে হতে পারে এটা তো সমাস। হ্যাঁ, একদম তাই। অ্যাকচুয়ালি সমস্ত পদ সমাসবদ্ধ পদ মানে আসলে সমাস। সমাসের সংজ্ঞায় যা বলা হয়েছে এখানেও প্রায় তাই। ঠিক আছে, এটা আসলে সমাস। তাই দুই বা ততোধিক পদ একত্রে মিলিত হয়ে যে নতুন পদ গঠন হয় তাকে বলা হবে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। বুঝা গেছে? এবার আমরা চলে আসবো 2 নম্বরে, সমাস সমান পদ। তো সমাস সমান পদ কাকে বলে? এখানে পাওয়া যাবে, দেখো যে কটা পদ মিলে সমাস হচ্ছে, তাহলে রাতে এবং কানায় দুটো পদ মিলে সমাস হয়েছে, এই প্রত্যেকটাকে এক একটাকে বলা হয় সমাস সমান পদ। বুঝতে পেরেছো? তাহলে আমরা আর একটা উদাহরণ লিখি। যেমন ধরো, সন্ধ্যা বেলার আরতি সমান সমান সন্ধ্যারতি। দেখো, তাহলে এই সন্ধ্যারতি পদটি গঠিত হয়েছে কি করে? সন্ধ্যা বেলার এবং আরতি এই তিনটি পদ একত্রিত হয়ে গঠিত হয়েছে সন্ধ্যারতি পদটি, নতুন পদটি। ঠিক আছে, এবার এক একটিকে বলা হবে সমাস সমান পদ, অর্থাৎ এ একটা সমাস সমান পদ, এ একটা সমাস সমান পদ, এ একটা সমাস সমান পদ। ঠিক আছে, তাহলে সমাস সমান পদ কাকে বলে বুঝতে পেরেছো? যে কটি পদ মিলে সমাস গঠন করে তাদের এক একটিকে বা তাদের প্রত্যেকটিকে সমাস সমান পদ বলে। ক্লিয়ার? এবার দেখো, ব্যাস বাক্য কাকে বলে? ব্যাস বাক্য, ব্যাস বাক্যের অপর নাম, আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিগ্রহ বাক্য। ঠিক আছে, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তো এটা কাকে বলে? দেখো, ব্যাস মানে কি? ব্যাস শব্দের অর্থ কি? অনেক সময় জানতে চায় যে ব্যাস শব্দের অর্থ কি। ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার। ঠিক আছে, কি বললাম? ব্যাস শব্দের অর্থ বিস্তার। বিস্তার মানে বাড়ানো, বেড়ে যাওয়া। অর্থাৎ তাহলে ব্যাস বাক্য আমরা কাকে বলবো? এই সমাসবদ্ধ পদকে, এই যেমন রাতে কানা, এই সন্ধ্যারতি, এগুলো তো সমাসবদ্ধ পদ, আগে বলেছি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এই সমাসবদ্ধ পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বড় বাক্যাংশটি পাওয়া যায় সেটাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। বুঝতে পেরেছ? যেমন কি বললাম, সমাসবদ্ধ পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে, তাহলে আরেকটা উদাহরণ দেই।
যেমন ধরো বিদ্যার আলয়, আমরা সব বিদ্যালয় লিখলাম প্রথমে। বিদ্যালয়, এটা তো একটা সমাসবদ্ধ পদ, দুই তিনটে পদ মিলন মিলন একসঙ্গে হয়েছে, তাই তো? এটাকে আমরা বলবো সমাসবদ্ধ পদ। এবার সমাসবদ্ধ পদকে যদি ভাঙি আমরা কি কি পাবো? দুটো পদ পাবো, দেখো, বিদ্যার আলয়। বিদ্যালয়, বিদ্যার আলয়। তাহলে এই হচ্ছে, এটা হচ্ছে একটা সমাসবদ্ধ পদ। এই সমাসবদ্ধ পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে দুটো পদ পাওয়া গেল। এই দুটো পদ একত্রিত ভাবে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। দেখো এই দুটোর মধ্যে কি গুলিয়ে গেছে তোমরা? এই ধরো সন্ধ্যা বেলার আরতি, এই সন্ধ্যার আরতি, তাহলে এই যে পদটা, এই যে বাক্যাংশটা, এই বিশাল বড় এই অংশটা, এই বিস্তৃত অংশটাকে বিস্তার বাক্য বা ব্যয় বাক্য বা বিগ্রহ বাক্য বলে। ঠিক আছে? কিন্তু এক একটা যখন হবে তখন সমাস সমান পদ হবে। একটা দুটো তিনটে এই এক একটা ধরলে তখন এটাকে আমরা বলবো সমাস সমান পদ। আর দুটো পুরোটাই একসঙ্গে হলে তখন আমরা বলবো ব্যয় বাক্য বা বিস্তার বাক্য। তাই সংজ্ঞায় আমরা কি পাচ্ছি? যে সমাসবদ্ধ পদকে, এটাকে সমাসবদ্ধ পদ বলে। আগে আমরা শিখেছি সমাসবদ্ধ পদ কাকে বলে, ঠিক আছে? তাহলে সমাসবদ্ধ পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বিশাল আহ বাক্যাংশটি পাওয়া যায় তাকে বলবো আমরা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ঠিক আছে? তাহলে সমাস সংক্রান্ত এই তিনটি পরিভাষা সবাই বুঝতে পেরেছো? এর আরো দুটি জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে পূর্বপদ ও পরপদ। 4 নাম্বার পূর্বপদ। পূর্বপদ মানে কি? দেখো, এই ব্যাস বাক্যে, ব্যাস বাক্য যখন হচ্ছে, এই তার পূর্বের পদ থেকে বলা হয় পূর্বপদ, পরের পদ থেকে বলা হয় পরপদ। তাহলে এই বিদ্যালয় পদটা যদি ধরি, বিদ্যালয়, বিদ্যালয়টাই লিখলাম। বিদ্যালয়, এখানে দেখো, এই বিদ্যারটা আগে আছে তো এটা পূর্বপদ, আলয় পরে আছে তো এটা পরপদ। এটা পূর্বপদ, এটা পরপদ। বুঝা গেছে তো? 5 নাম্বার এই পরপদ একসঙ্গে। ঠিক আছে? তাহলে আলয়টা হচ্ছে পরপদ। এই আবার ধরো মাঝখানেটা কি হতে পারে? এটাকে বলা হয় মধ্যপদ। ধরো এই শব্দটাকে যদি আমরা বলি, বা ধরো আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো সিংহ চিহ্নিত আসন। সিংহাসন, সিংহাসন। ঠিক আছে? এখানে দেখো তিনটি পদ একত্রিত হয়েছে, তাই তো? এবার কোনটাকে কি বললে একটু বলো তো দেখি। এটা দেখো পরপদ মানে কি বলেছি, পরপদ যেহেতু পয়েন্ট করেছি পরপদ, পরপদটা আগে তোমরা চিহ্নিত করো নিজেরই, দেখো তো এটা। তাহলে তিনটি পদ একত্রিত, তাহলে এটা হচ্ছে পরপদ, পরে আছে তাই। এটা পূর্বপদ, পূর্বে আছে তাই, সবার আগে আছে তাই। আর এইটা তাহলে মধ্যপদ। দেখো এই সমাজটাকে পরবর্তী পরবর্তী পর্যায়ে আমরা বিভিন্ন সময় নিয়ে যখন আলোচনা করবো এটাকে বলে মধ্যপদ বা সমাধানের সমাস। মানে মাঝখানে পদটা লোপ পেয়ে যাচ্ছে তাই। আগে পদগুলো আমাদের চেনা দরকার, তারপর সমাজের বিস্তারিত আলোচনায় আমরা যাব। তো এগুলো আশা করি বুঝতে পেরেছো তো? ঠিক আছে? বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আজ এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, ঠিক আছে? ওকে, বাই।